দিদি, প্রথমে অ্যাডভা ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এবং অভিনন্দন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক হওয়ার জন্য। প্রথমেই আপনার কাছে যেটা জিজ্ঞাসা আমাদের থাকবে, 32 বছর বাদে শীর্ষে বাংলার রাজ্য তথা দেশের জন্য আপনার কি বার্তা? এটা তো নিশ্চয়ই আমাদের কাছে বাংলার মানুষ হিসাবে, পশ্চিম বাংলার মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের কাছেই আনন্দের যে 32 বছর পরে বাংলা সেক্রেটারি নির্বাচিত হয়েছে। সেক্ষেত্রে যেহেতু সেটা আমাকে নির্বাচিত করা হয়েছে, তাই সবচেয়ে আগে আমার কথা যে প্রত্যেক এইডুয়ার প্রত্যেক ইউনিটের প্রত্যেক কর্মী, প্রত্যেক নেতৃত্বের সকলের সহযোগিতা চাই। আর সকলের সহযোগিতার মধ্যে দিয়েই যৌথ সিদ্ধান্ত এবং নেতৃত্বে টিম ফাংশনিংয়ের মধ্যে দিয়ে আমরা আইডুয়াকে নিয়ে সামনে এগিয়ে যাব। স্বাভাবিকভাবেই যে আস্থা আমার উপরে সারা দেশ রেখেছে, আমি চেষ্টা করব সেই আস্থার যোগ্য হয়ে উঠতে। এখন এই সময় যখন আমাদের কনফারেন্স হলো এবং নতুন নেতৃত্ব নির্বাচিত হলো, সেই সময়টা গোটা দেশ জুড়ে একটা ভয়াবহ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের মেয়েদের উপর নির্যাতন, নারী নির্যাতন, মেয়ে পাচার, মেয়েদের শিক্ষার উপর আক্রমণ, কর্মসংস্থান প্রায় নেই বললে চলে, যা খুশি তাই মেয়েদেরকে নিয়ে হচ্ছে। আর মনুবাদী একটা ধারণা, মনুবাদী প্রভাব, তাকে মেয়েদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। গতকাল বাজেট হয়েছে, দেখেছেন যে জেন্ডার বাজেটে যে অ্যালোকেশন সেটা কমিয়ে দেওয়া হয়েছে। মনরেগায় তো বদলেই দেওয়ার চেষ্টা হচ্ছে। একমাত্র গ্যারান্টি, কাজের গ্যারান্টি, কর্মসংস্থান গ্যারান্টি আইন, তাকে বদলে দেওয়া হচ্ছে, যেখানে মেয়েরাই কাজ করতো বেশি। আইসিডিএস বলুন, অঙ্গনওয়াড়ি আমরা যাকে বলি, মিড ডে মিল, এই প্রতিটি ক্ষেত্রে অ্যালোকেশন কিছুর ক্ষেত্রে বাড়েনি। তাহলে যদি জেন্ডার বাজেটে কমে যায়, তাহলে যখন দেখা যাবে যে মুদ্রাস্ফীতি ইত্যাদিকে যদি ধরি, জিনিসের দাম বাড়া, পরবর্তীকালে বাজেটের যে সমস্ত যা বলে সেই অনুযায়ী হয় না, এগুলোকে যদি ধরি, তাহলে তো আসলে আসলে তো কিছুই ভাবেননি তার মানে মেয়েদের জন্য। বড় বড় কথা বলছেন, সম্বল একটা বলে দিলেন, ওটা তো বেটি বাঁচাও বেটি পড়াওয়েরই একটা সেটাই হলো না, আবার এটা একটা নতুন করে নিয়ে আসছেন। মানে রেশন বাড়েনি, রেশনে পিডিএস সিস্টেমকে বাড়ানোর কোনো চেষ্টা করেনি, পিএম পোষণ, সবগুলো ক্ষেত্র যদি দেখেন একেবারে যাতা অবস্থা। ফলে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা একেবারে একটা প্রো কর্পোরেট এবং গরিব মানুষদের, গরিব মহিলাদের বিরোধী একটা বাজেট, এবং গোটা দেশ জুড়ে এইরকম একটি নারী নির্যাতন, মনুবাদী ধ্যান ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা। ফলে এর বিরুদ্ধে আমাদের রাজ্যের স্পেশাল যদি বলেন একটা সিচুয়েশন আছে, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে তো কমরেডরা সেই অনুযায়ী কাজ করছেন। আমাদের রাজ্যের ক্ষেত্রে, আমি যেহেতু বাংলা থেকেই, আমাদের রাজ্যের ক্ষেত্রে বলতে পারি যে এখানে তৃণমূল একই সঙ্গে একটা সেটিং করে বিভিন্নভাবে একেবারে লুটের রাজত্ব, গুন্ডা রাজ চালাচ্ছে। নারী পাচার বাড়ছে সীমান্তবর্তী জেলাতে, এইভাবে নারী নির্যাতন বাড়ছে, কনভিকশন রেট পশ্চিমবাংলায় অত্যন্ত কম। তাহলে এই সব কিছুর বিরুদ্ধে লড়াই একমাত্র রাস্তা, সংঘর্ষই একমাত্র রাস্তা, সংগ্রামই একমাত্র রাস্তা, যার মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে পারি। ওরা আমাদের দেবে না এমনি এমনি, আমাদের ছিনিয়েই নিতে হবে। ফলে সেই কারণের জন্য আরো দুর্বার লড়াই আন্দোলন গড়ে তোলার শপথ আমাদের সম্মেলনে গৃহীত হয়েছে, আর আমরা সেটা নিয়েই সামনের দিকে এগোতে চাইছি। এমএফআই, যেটা নিয়ে গোটা দেশে আমরা শুনলাম আপনাদের সংগঠন থেকে একটা সার্ভে হয়েছে, মানে এই একটা এমএফআই একটা বিপর্যয় নেমে আসছে মেয়েদের মধ্যে, আপনারা কিভাবে রক্ষা করবেন সেখানে? এখন দেখুন, এমএফআই নিয়ে তো আসলে গভর্নমেন্টের নীতিটাই এরকম যে ব্যাংক লোন আজকে দিচ্ছে না, প্রায় ব্যাংক লোন দিতে এত অনীহা করছে, ব্যাংকের প্রসেস এত 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 ডিফিকাল্ট হয়ে গেছে, এত কমপ্লেক্সই হয়ে গেছে, যে স্বাভাবিকভাবেই হচ্ছে মেয়েরা সেখানে ব্যাংক থেকে লোন পাচ্ছেও না, ব্যাংক দিতেও চাইছে না, এবং সেক্ষেত্রে নানান জটিলতা হচ্ছে। ফলে সেক্ষেত্রে যখন কর্মসংস্থান নেই, যখন ক্ষুধায় হাহাকার, সমস্ত মিলিয়ে তখন মেয়েরা এমএফআই এর দ্বারস্থ হচ্ছে। এবং এই কেন্দ্রের সরকার, তারা এমএফআই কে
সুদ নেয়ার ক্ষেত্রে একটা এমনই ছাড়পত্র দিয়ে দিয়েছে যে কোনো একটা রোক নেই, কোনো একটা সীমানা নেই, কোনো একটা নিয়ন্ত্রণ নেই। ফলে স্বাভাবিকভাবেই সেখানে এমএফআই গুলো যা খুশি তাই করছে। আমরা সার্ভে করে দেখেছি যে কিরকম হয়রানি মেয়েদের হচ্ছে এমএফআই নিয়ে, একটা ঋণ থেকে আরেকটা ঋণ, আরেকটা ঋণ থেকে আরেকটা ঋণ, ঋণের জালে তারা জড়িয়ে পড়ছে। স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমাদের লড়াই, আন্দোলন, সরকারের কাছে বলা, চাপ দেয়া, তার মধ্যে দিয়ে যাতে মেয়েদের ওপর এই যে কোনো এত ঋণের সুদ না থাকে, এইগুলো নিয়ে লড়াই করা, মেয়েদেরকে নিয়ে, বঞ্চিত মেয়েদেরকে নিয়ে তাদেরকে লড়াইয়ে সামিল করে সেই অনুযায়ী চলা, এই কাজ আমাদের করতে হবে। এবং তার মধ্যে দিয়ে এই প্রশ্নে আমাদের একটা অবশ্যই সামনের দিকে এগোতেই হবে, তাছাড়া হবে না। খুব খারাপ অবস্থা মেয়েদের হচ্ছে, আমরা দেখেছি। এসআইআর নিয়ে যেভাবে দেশের মানুষ, রাজ্যের মানুষ হয়রান হচ্ছে, সেটাই আপনাদের সংগঠন কিভাবে আমাদের মহিলাদের বা দেশের মানুষকে এর থেকে মুক্তি দেবে? দেখুন, মহিলাদের ক্ষেত্রে এসআইআরটা আরো বেশি প্রবলেমেটিক, সমস্যা। কেননা কি বলছে, একের পর এক কাগজ চাইছে। এই আধার কার্ড, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু এরা সরকারে নির্বাচিত হয়েছিল। এবং এসআইআর এর ক্ষেত্রে তাকে ভিত্তিবর্ষ কোনটা করছে, 2002। এতদিন আগে একটা বুঝবেন, মেয়েরা, মার্জিনালাইজ মেয়েরা বিশেষত আরো, যখন তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়, তখন কাগজপত্র এসব কি নিয়ে যায়? সীমান্তবর্তী জায়গায়, ভাঙনের জায়গায় ভেঙে যাচ্ছে বাড়ি, নদী ভাঙনে, সীমান্তবর্তী জায়গায় অসুবিধা হচ্ছে যখন বিভিন্ন জায়গায়, তখন কি তারা নিজেদের রক্ষা করবে নাকি কাগজ রাখবে? কি এটা কি সম্ভব কখনো? আর সেক্ষেত্রে মেয়েদের বিভিন্ন সময় লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন সারনেম নিয়ে গন্ডগোল করছে। মাইনরিটি মুসলিম যারা, তাদের যদি বলেন বিয়ের আগে খাতুন, বিয়ের পরে বিবি, আবার যদি কারোর স্বামী মারা যায় তাকে বেওয়া বলে। এরকম তো কত কিছু আছে পার্থক্য। বিভিন্ন আমাদের সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রেও নানান কিছু আছে। এখন এখন ওই জায়গায় এখনো হয়নি, কিন্তু বিহারে, আমাদের পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে, কেরালাতেও তারপরে হবে। এরকম যে বিভিন্ন ক্ষেত্রগুলোতে, তাতে যে এরকম বিভিন্ন বিষয়কে নতুন নতুন করে আমদানি করছে, এবং সেটার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের ক্ষেত্রে বললেন যে তিনি একেবারে জান থাকতে এসআইআর হতে দেবেন না। তাহলে তিনি তো এখনো বেঁচে আছেন, অথচ আমাদের রাজ্যে তো এসআইআর হলো। তাহলে কি হলো? আর কেন্দ্রীয় সরকার দেখছে যে এমনি যখন হতে পারছে না, তখন নির্বাচন কমিশনকে দিয়ে আরো নানান 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 বিষয়গুলোকে করে, যাতে মানুষকে হয়রান করা যায়, যাতে মানুষ আর কাগজ জমা না দিতে পারে, এরকম বিভিন্ন কিছু করবার চেষ্টা করছে। ইনফিল্ট্রেটারের কথা বলছে। আসলে তো এসব প্রশ্ন না, আসলে তো এইটার মধ্যে দিয়ে যাতে ভোটার মণ্ডলীকে, নির্বাচক মণ্ডলীকে পরিবর্তন করে দিয়ে যাতে সাথে আনা যায়, কিন্তু সেটা হবে না, এরকম হয় না, এরকম বিভিন্ন ক্ষেত্রে হয় না। এর বিরুদ্ধে মানুষ আজকে বিহারেও দেখছেন, নির্বাচনের পরেও কত কত মানুষ প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, রাস্তায় নেমেই করতে হবে। আমরা বলেছি যে একটি নাম, একটিও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, আমরা মহিলা সমিতি এ দাবি করছি। এবং তার জন্য আমাদের এবং মহিলাদের বিশেষত এই প্রশ্নে যেহেতু সমস্যা হচ্ছে, আমরা তাদেরকে হেল্প ক্যাম্প করছি, আমরা নানান জায়গায় তাদের সাথে দাঁড়াচ্ছি। এরকম কিছু হলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, তাদেরকে নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব। গোটা দেশে যেভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতি চলছে, আমাদের রাজ্য তার থেকে পার পায়নি। এখানে আপনাদের সংগঠন লড়াইটা কিভাবে করবে? দেখুন, কর্পোরেট কমিউনাল নেক্সাস এখন আমাদের দেশে, কর্পোরেট এবং সাম্প্রদায়িক একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমাদের দেশ চলছে। বাজেট আমি আবারও আসতে হয়, দেখতেন যে মার্জিনালাইজড উইমেনদের জন্য, গরিব মানুষদের জন্য কোনো কিছু নেই, একেবারে প্রো কর্পোরেট একটা আদানি আম্বানি মুখী একটা বাজেট হয়েছে। তাহলে এই সব কিছুর মধ্যে দিয়ে হচ্ছে কি হচ্ছে, যে যখন দেখছে, অথচ তার ফলে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়ছে। তাহলে মানুষের ক্ষোভটাকে কি করে অন্য পথে পরিচালিত করা যায়, সেই কারণের জন্য এখন ধর্মটাকেই সামনে আনা হচ্ছে। ধর্ম এমন একটা বিষয়, মানুষের নিজস্ব বিষয়, নিজস্ব বিষয়, ধর্মাচরণ করতেই পারেন, সংবিধান সে কথা বলেছে, কিন্তু ধর্মের সঙ্গে রাজনীতি মিশলে সেটা সাম্প্রদায়িকতা। এবং সেই কাজই আমাদের দেশের সরকার করছেন, এবং রাজ্যের সরকারও তাকে তোল্লাই দিচ্ছেন। অর্থাৎ কম্পিটিটিভ কমিউনালিজম আমাদের রাজ্যে হচ্ছে, এবং দেশের ক্ষেত্রে সাম্প্রদায়িকতার প্রশ্ন হচ্ছে। তার মধ্যে দিয়ে ওরা খোলাখুলি বলেন যে কমিউনিস্ট, খ্রিস্টান এবং মাইনরিটি মানে মুসলিমরা ওদের শত্রু। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে এই ধরনের এদের ওপরে আক্রমণ নামিয়ে আনা যায়, দেখছি আমরা বিভিন্ন ক্ষেত্রে একের পর এক আক্রমণও হচ্ছে বিভিন্ন
কোনো রকম একটা গুজব, তার মধ্যে দিয়ে নানান কিছু হচ্ছে, আকলাক দেখলেন কি হলো, সেক্ষেত্রে সরকারের রোল দেখছেন কি, যাতে না চলে মামলা তার চেষ্টা করছে। আমরা দেখলাম আমাদের কলকাতার ক্ষেত্রে এই অলিপাব নিয়ে যে সমস্ত ঘটনা ঘটলো, একটা সব কিছুকে একটা অন্য দিকে টার্ন নেওয়ানোর একটা চেষ্টা, কিন্তু সেটা মধ্যে দিয়ে বিভাজন করার কাছে কেন? যাতে রুটি রুজির কথা সামনে না আসে, জীবন জীবিকার কথা সামনে না আসে। আসলে জীবন জীবিকার লড়াই, রুটি রুজির লড়াই সামনে আসলে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান মানুষ ভুলে যাবে। কারণ পেটের টান সবার টান, কর্মসংস্থানের দাবি সবার দাবি, শিক্ষার দাবি সবার দাবি। আর এই দাবিগুলোকে পিছনে ফেলে যদি ধর্মের কথা বলা হয়, তাহলে যাতে এই দাবিগুলো সামনে না আসে সেই চেষ্টার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং সেই কারণের জন্য আমরা দেখছি আমাদের রাজ্যের ক্ষেত্রে সরকারি টাকায় মন্দির তৈরি হচ্ছে। ভাই কেন? সরকারের আরো অনেক কিছু করবার আছে, কেন তা হবে? আমরা প্রতিবাদ করছি, গোটা দেশের ক্ষেত্রেও আমরা প্রতিবাদ করছি যে এই সাম্প্রদায়িক বিভাজন যা মানুষে মানুষে করে দিতে চাইছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই আমার ভারত, এটাই আমার ভারত। একটা কনক্লুসিভ ছিল ভারত, হিন্দু ধর্মও তাই কনক্লুসিভ ছিল। সেক্ষেত্রে আমরা দেখছি ধর্মটাকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দিয়ে একটা মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার কাছে আজকে বড় চ্যালেঞ্জ, এবং ধর্মনিরপেক্ষ মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতেই হবে আবেদন আমাদের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, যে আসুন আমরা সবাই এক হই, আসুন আমরা সবাই এই ধর্ম নিয়ে বিভাজনের বিরুদ্ধে, কাজ নিয়ে বিভাজনের বিরুদ্ধে আমরা সবাই মিলে দাঁড়াই। আমাদের রুটি রুজি লড়াই, আন্দোলন, সংগ্রাম, তাই নিয়ে আমরা সামনের দিকে এগোই, এবং তার মধ্যে দিয়ে সমস্ত মানুষ মিলে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরতরী, এই যে আমাদের ভারতের ঐতিহ্য, তাকে আমরা বজায় রাখি। আর তার জন্য যত দূর পর্যন্ত লড়াই করতে হয় আমাদের, আমরা তা করব। আমরা এইডোয়া সেই লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ। অভিনন্দন দিদি আরো একবার সময় দেওয়ার জন্য। আমরা আমাদের ইন্টারভিউ এখানেই শেষ করছি। নমস্কার।